নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে মধুকল্পিতা। আর শুরুতেই যেদিকে আমরা নজর রাখব, বালি পাথরের এলাকার মানুষ, তবে মাথাটি পাথরে বোকা নয়। সোনার খনি চিনে নিয়েছিলে, পাথরের ঝুড়ি তুলতে তুলতে লরি কেনা পাথর খাদানের মালিক। জেলায় তৃণমূলের মাথা, পুলিশ, সরকারি অফিসারদের খুশি করে বীরভূমের বালি পাথরের সম্রাট। গোটা চক্রে টুলু মণ্ডল যদি টুল হয় তাহলে চেয়ার কে? টুলু মণ্ডল আর অনুব্রত মণ্ডল, এরা দুজন মাস্টার মাইন্ড। এখন বোধহয় 10% জানছে, এখনো 90% জানতে বাকি আছে। পাথর ভাঙার ক্রাশারে দিনমজুর থেকে পাথর বালি মাফিয়া। এটুকু বললে বীরভূমের পাথর বালি সাম্রাজ্যের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলকে নিয়ে সবটা বলা হয় না। এই মণ্ডলের বৃত্ত বিরাট বড়। টুলু মণ্ডল ডিসিআর জাল করত, সেই ডিসিআর জাল করার ছাপাখানা ছিল এই নীলবাড়ি। বিভিন্ন খনি থেকে যে পাথর অবৈধভাবে এই ডিসিআর জাল করে যেগুলি তোলা হতো, সেগুলি সরাসরি এখানে চলে আসতো। টুলুর বেআইনি সাম্রাজ্যের এটা একটা নমুনা। মোহাম্মদ বাজারে দেউচায় কয়েকশো একর জুড়ে পাহাড় সমান বালি পাথর মজুদ। এলাকার লোকজন জানে পার্কিং লট, আসলে বেআইনি কারবারের পীঠস্থান। বালি পাথর তুলতে পর পর ডাম্পার লরি দাঁড়িয়ে, আর এখানে তৈরি হতো জাল ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিট। লরি থেকে নিয়মমতো শুল্ক নিয়ে ধরিয়ে দেওয়া হতো নকল রসিদ। দেউচায় টুলুর ছাপাখানায় জাল ডিসিআর বানানো হতো। 100 সিএফটি পাথরের রাজস্ব 400 টাকা, 10 থেকে 12 চাকার ট্রাকের রাজস্ব পড়তো 1600 টাকা, কিন্তু নেওয়া হতো 8 থেকে 10,000 টাকা। সেই টাকার পুরোটাই যেত টুলুর কাছে। অভিযোগ, ডিসিআর দুর্নীতি করে কয়েকশো কোটির মালিক টুলু। সরকারের কোষাগারে যখন মোটা টাকা শুল্ক জমা পড়ার কথা, কিন্তু টুলুর কেরামতিতে তার যৎসামান্য জমা পড়তো না। অভিযোগ, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা ওই টাকার ভাগ পেতেন। কিভাবে সাধারণ পাথর শ্রমিক পাথর মাফিয়া হয়ে উঠলেন টুলু? 2000 সালের আগে ক্রাশারে দিনমজুর হিসেবে কাজ করতেন টুলু। পরে শ্রমিক নয়, লরি ভাড়া নিয়ে ক্রাশার থেকে পাথরের ব্যবসা শুরু। 2010-এ কিনে ফেলেন নিজস্ব লরি। একে একে কয়েকশো লরির মালিক হয়ে ওঠেন টুলু। কারবার বাড়াতে অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু। অভিজিৎ সিনহা আসতেন, অফিসাররা আসতেন, নেতারা আসতেন, 15 দিন পর পর পিকনিক হতো। পথসাথী বলে সরকারের কাজ বেরিয়েছিল, সেই পথসাথী 80% রাস্তা হয়ই নাই, কিন্তু তার কাগজ কলমে বিল তুলে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে টুলুর দেশ বিদেশে রয়েছে ব্যবসা ও সম্পত্তি। নেপালে ঘুরপথে হয়েছে বিনিয়োগ। সূত্রের খবর, টুলু নিয়ন্ত্রণে বীরভূমে 7টি ডিসিআর গেট। বীরভূমে অনুব্রতর অপারেটর নাকি এই টুলু। এসবের পিছনে কি কালীঘাটের হাত? দেউচায় টুলুর পার্কিং লটে বীরভূম তৃণমূলের তাবড় নেতাদের দেখা গিয়েছে বলেও অনেকের দাবি। 1000 কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল করে গেছে। অনুব্রতের মাধ্যমেই যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত। অনুযোগে টুলু গোটা বীরভূমের বালি পাথরের নিয়ন্ত্রক। আর টুলুকে কে নিয়ন্ত্রণ করত? সেখানেও কি ঘুরে ফিরে মণ্ডল? আর মণ্ডলের মাথায় তবে কি কালীঘাট? সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। যখন প্রচার পর্ব চলছিল তখন ডায়মন্ড হারবারের মতো দেগঙ্গাকেও মডেল হিসেবে দেখানোর একটা কথা বলেছিলেন, কিন্তু ভোটের ফল প্রকাশ হলো। ভোটের ফল প্রকাশের পর তিনি জিততেন, তবে তার গন্তব্য কালীঘাট নয়, তার গন্তব্য হলো ঋতব্রত শিবির, অর্থাৎ মডেল নয়, শিবির বদল করলেন তিনি। আর বর্তমানে সেই দেগঙ্গা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবারে নিখোঁজ পোস্টার পড়ল রীতিমতো সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়টাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। দেখুন, মানুষের কাছে তো মনে প্রশ্ন যাচ্ছে, আর জায়গাটাও স্বাভাবিক। যারা বলছে তারা এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ভোটে জেতার পর 3 মাসও হয়নি, উত্তর 24 পরগনার দেগঙ্গা তৃণমূল বিধায়কের নামে সোশ্যাল মিডিয়ায় এমনই একের পর এক পোস্ট। আনিসুর রহমান নিখোঁজ বলে সোশ্যাল মিডিয়া তোলপাড়। দেগঙ্গার রাজনীতিতে বিদেশ নামেই বেশি পরিচিত আনিসুর। এসব দেখে অনেকেরই প্রশ্ন, বিদেশ কি ঘরে আছেন? সন্ধান চাই বলে পোস্টার পড়ল সোশ্যাল মিডিয়াতে। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে আনিসুর রহমান বিদেশ, যিনি উন্নয়নের কথা বলেছিলেন তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না, তিনি লাপাতা। এবারই প্রথম বিধায়ক হয়েছেন আনিসুর রহমান। দেগঙ্গা থেকে তার জয়ের মার্জিন ছিল 17,818।
ভোটে জেতার পর ঋতব্রত শিবিরে ভিড়ে যান আনিসুর। ঋতব্রত তৃণমূলে যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন দেগঙ্গার বিধায়ক। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া পোস্টে আইএসএফের হাত দেখছেন আনিসুর। তার দাবি, রোজ অন্তত 100 জনের সঙ্গে দেখা করে। আইএসএফ কিছু দলে এই সময় সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সব বিষয়ে রাজনীতি করবো না, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করছি ফেক আইডিয়াটা। অভিযোগ উড়িয়ে শিবির বদল করা তৃণমূল বিধায়কের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে আইএসএফ। যে প্রতিশ্রুতি দিয়ে দেগঙ্গা মানুষের কাছে ভোট নিয়েছিল, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি বলেই মনে হয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। দেগঙ্গার বিধায়ক কি নিখোঁজ? এই নিয়ে ইঙ্গিতপূর্ণ জবাব বিজেপির গলায়। ওনার বাড়ির পার্শ্ববর্তী এলাকা বেড়াচাপাটা প্রায় দেখা যায়, দেগঙ্গাতেও দেখা যায়। নিখোঁজ এটা তো আমাদের কাছে কোনো খবর নেই। উনি যেন আমাদের এলাকার দেগঙ্গা বিধানসভায় কাজ করে। বিধায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়া এমন পোস্ট ঘিরে এলাকার লোকজনের মুখে নানা মত। বিধায়ককে কি দেখতে পান না না না, কোনো কাজে দেখেন? সবসময় তো দেখা যায় ওখানে, না দেখার কি আছে, সন্ধানে কি আছে। গেলে এমএলএর সামনে দেখা হবে, সবসময় অফিসে থাকে। দেগঙ্গা রাজনীতিতে গত কয়েক বছরে আনিসুর ও বিতর্ক সমার্থক। 2024-এ রেশন দুর্নীতিতে জেলে যেতে হয় তৎকালীন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুরকে। সেসব পিছনে ফেলে এবার বড় ব্যবধানে ভোটে জয়। জেতার পর এলাকা ছাড়েননি। বাড়িতে থেকেও আনিসুরকে শুনতে হচ্ছে তিনি কি বিদেশে? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মাথার উপর পাকা ছাদ, এটুকুই চাওয়া, কিন্তু পাওয়া গেল কি? ট্রিপল খাটিয়ে কাটছে দিন রাত পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা সহদেব কালিন্দী আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। তারপর প্রাপ্তির ঝুলি শূন্য। আজও তিনি অপেক্ষায়, কবে বাড়ি হবে। বলরামপুর বিধানসভার মাগুরিয়া গ্রামের বাসিন্দা সহদেব কালিন্দী পেশায় দিনমজুর। স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। পরিবারের সদস্য 6 জন। তাদের বাড়ির হাল এটাই, ট্রিপলটুকুই ভরসা, তাই দিয়েই চলছে। কিন্তু এভাবে কি সত্যিই থাকা সম্ভব? এই তিরপাল টাঙিয়ে খোলা আকাশের নিচেই পরিবার নিয়ে বসবাস করছেন সহদেব কালিন্দী। তার অভিযোগ যে সরকারকে বারবার বলার পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আবাস যোজনার টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে বা আমার বাবার যে জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে যে বাড়ি উঠেছে সেইভাবেই আছে। এখন আমার যেহেতু অর্ধেকটা লিখে নমতি বাড়ি হয়ে আছে, আমি এখন লোকের জায়গাতে আছি। আমি এখনো টাকা পাইনি, সেখানে বিল প্রথম বিল পেয়েছি 60,000। হ্যাঁ, একবার পাইছে, এত পাইনি পয়সা, আর পাইনি পয়সা, আসেনি পয়সা, দিবে তবে না, না দিলে কি করে করবো। দুর্ভোগের যেন কোনো শেষ নেই। 2024 সালে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেন সহদেব। শেষ পর্যন্ত এবছর নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য 60,000 টাকা জমা পড়ে। কাঁচা বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন সহদেব। এরপর দ্বিতীয় কিস্তির টাকা আর না পাওয়ায় সব কাজ বন্ধ। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দেওয়া 2টি ট্রিপল দিয়ে ছাউনি করে এখন পরিবার নিয়ে থাকতে হচ্ছে তাকে। নতুন সরকার এখন ওই যেমন নতুন আরো নতুন করে যেমন ওগুলো টাকা যেমন পায়, যেমন আমিও চাইছি, ওরা অনেক গরিব। ইতিমধ্যে বিধায়ক অবশ্য আশ্বাস দিয়েছেন কেউ যোগ্য হলে বঞ্চিত হবেন না। যেটা সরকারি নিয়ম, আপনার রিংটাটালে পর্যন্ত যেটা বলেছে সরকার, এই 60,000 টাকা দেওয়ার পর যাদের যাদের হয়ে আছে তারা সেকেন্ড কিস্তি পেয়ে যাবে, যদি সঠিক আছে ওনার বাড়ি, যোগ্য। যোগ্যতার প্রমাণ আর নতুন করে কি দেবেন সহদেব? কিছু বলতে গেলে গলা বুঝে আসে, তবু আশায় বুক বাঁধছেন। প্রশাসনের আশ্বাস যখন পাওয়া গিয়েছে, এই দুর্দশা থেকে হয়তো মুক্তি মিলবে খুব শিগগিরই। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল আমলে দুর্নীতির এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেখান থেকে রেহাই পায়নি খুদে পড়ুয়ারা, এমনকি তাদের প্রাণ সংশয়ের বিষয়টি পর্যন্ত চলে আসে। হ্যাঁ, এমনই ছবি দেখা গিয়েছে ঝাড়গ্রামের আউলিয়া প্রাথমিক বিদ্যালয়। TV9 বাংলার খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। একতলা টেন্ডারে তৈরি হচ্ছে দোতলা, তাও আবার কোনো রকম মজবুত পরিকাঠামো ছাড়াই। ঝাড়গ্রামের বিনপুরের আউলিয়া প্রাথমিক বিদ্যালয়ে মারাত্মক ছবি। অভিযোগ, তৃণমূল জামানায় তোলাবাজি ও কাটমানি রাজ স্কুলেও ঢুকে পড়েছিল, তারই ফল ভুগতে হচ্ছে।
দুর্নীতি করেই বানানো হয়েছিল এই বিল্ডিং। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আউলিয়া যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের যে কক্ষে নতুনভাবে এই শ্রেণীকক্ষটি নির্মাণ করা হয়েছে। কিন্তু একবার দেখাবো, 5 ইঞ্চির যে দেওয়াল, সেই দেওয়ালকে নির্মাণ করা হয়েছিল, এই দেওয়ালটা নিরাপদ নয়, কারণ ঢালাই যে রড দেওয়ার কথা সেই রড কিন্তু দেওয়া হয়নি, আর যার ফলেই বিপদের আশঙ্কা দেখেছিলেন গ্রামবাসীরা। 5 ইঞ্চির দেওয়াল দিয়ে ঢালাই করে দিয়েছে বিনা রডে। আগের সরকারের আমলে দুর্নীতি তোলাবাজি দিয়েছিল। যার জন্য তার জন্য ভিডিও সাহেব এসছে, আমরা আগে অনেকদিন আগে দুর্নীতি তো অবশ্যই হয়েছিল, যার জন্যই বিডিও এবং জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন ভিজিটে। ওটাকে মানে যাতে নষ্ট না হয়ে যায়, ধসে না পড়ে যায়, সেটা ব্যবস্থা করার জন্য বিডিও সাহেব কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়ে গেছেন। মজবুত পরিকাঠামো তৈরির নামে যা খুশি করা হয়েছে। খুদে পড়ুয়াদের নিয়ে এ কেমন ছেলে খেলা? প্রশ্ন অভিভাবকদের। স্কুলের প্রধান শিক্ষিকা অবশ্য দায় ঝেড়ে ফেলতেই ব্যস্ত। আমি তো গ্রামের লোককে তো কিছু লোককে ভিসি কমিটি আমার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার পাশাপাশি লোকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কাজ দেখেছেন বলেই ওরা অবজেকশন প্লেস করেছিলেন। ওরা এত কাণ্ড হয়ে গেল, কোনো কিছুর দায় নিচ্ছেন না ঠিকাদারও। তখনকার ভিডিও ওই ইঞ্জিনিয়ার এবং ম্যাডাম বলতে পারবেন। আমি কি আমাকে লেআউট যেখানে দিয়েছে আমি সেখানেই কাজ করব। এখনো আমাকে বিলেই দেয়নি, আর টাকাটা আত্মসাৎ হবে কি করে? আমি তো এখনো বিলেই পাইনি। আমি বিলের জন্য আবেদন করেছি, যতটা কাজ করেছি। TV9 বাংলার খবরেই শেষমেশ টনক নড়েছে প্রশাসনের। স্কুলে ছুটেছেন বিনপুর 2 নম্বর ব্লকের বিডিও সহ প্রশাসনের কর্তারা। এর মধ্যে আবার পরিদর্শনের ছবি তুলতে বাধা আমাদের। কেন? কিসের ভয়ে রাগঢাক? প্রশ্ন কিন্তু থাকছে। এত কিছুর মধ্যে স্বস্তি একটাই, বেনিয়মের এই দোতলা বিল্ডিং ফের করতে হবে, এবার নিয়ম কানুন মেনে। পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি আর নয়। বিনপুর থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। সবকিছু তৈরিই ছিল, তবু 4 বছর ধরে বন্ধ ফেরিঘাট। TV9 বাংলায় খবর সম্প্রচার হতে শেষ পর্যন্ত চিঠির ফাঁক খুলে গেল দরজা। পানিহাটির নতুন ফেরিঘাট এবার সবার জন্য খোলা। খুশির হাওয়া এলাকা। পানিহাটির মানুষ এ কথাই বলছেন, আমরা বলছি না। সেখানে ক্ষোভ জমতে জমতে এখন পাহাড়ের আকার নিয়েছে। দেখুন, পরিবর্তন দেখেছি আমরা, উদ্বোধন হয়নি, চালু হয়নি, লোক যাতায়াত করে না। দুর্ভোগের ছবি তুলে ধরি আমরাই। খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিং সেদিনই জানিয়েছিলেন দ্রুতই খুলবে পানিহাটির নতুন ফেরিঘাট। যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল এই ঘাট থেকে ফেরি সার্ভিস। উদ্বোধন করেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। প্রথম যাত্রী হিসেবে লঞ্চের টিকিটও কাটেন তিনি। 8 টাকা টিকিট, কিন্তু আমার কাছে খুচরো নেই, ওদের কাছেও খুচরো নেই, তাই 10 টাকাই আমি দিলাম। আর এই টিকিটটা আজকে আমি আমি প্রথম যাত্রী। 2022 সালে তৈরি হয়ে গেছিল এই ফেরিঘাট। তবু আমজনতার জন্য তৃণমূল আমলে এর দরজা খোলেনি। পালা বদলের পর শেষমেশ বদলালো সেই ছবি। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।